সময় তখন সকাল 7টাও বাজেনি, তাই তো বাইরের ওয়েদারটা এতটা নরম হয়ে আছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে লাউ আলু দিয়ে তরকারি হবে, নিরামিষভাবেই হবে। রাত্রে বাবিনের একটু দুধ ছিল, ওটাকেই ছানা কেটে পনির করেছিলাম। কয়েকটি সজনে ডাঁটাও ভাবছি অ্যাড করব লাউয়ের তরকারিতে। মামনি ওখানে সবজি কেটে দিচ্ছে। সকালে এত মনোরম পরিবেশ, তারপরেও কিন্তু ঘেমে আমি জল হয়ে যাচ্ছি। তাহলে সারাদিনে কীরকম না গরম পড়বে সেটাই আমি ভেবে পাচ্ছি না। এই দেখো, লাউয়ের তরকারিটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে। ভাতটা মাড় কাটছি। আমি তো এইভাবেই ভাতের মাড় কেড়ে থাকি। আর তোমরা কিভাবে ভাতের মাড় কাড়ো অবশ্যই কমেন্টসে জানাতে পারো। তারপরে এখানে এই যে আমি একবার রান্নাটা করছি। কি রান্না করছি জানো? কয়েকটা পটল শাক ছিল, সেই পটল শাকগুলো একটা কাঁচকলা দিয়ে রান্না করছি। একদিকে ভাজছি এখন লতি, আর একদিকে কিন্তু মামনের জন্য চা বসিয়ে দিয়েছি। এখানে মামনি কেটে রেখেছে ওই যে কাঁঠাল, বলবো না এঁচোড় কি জানি, হয়তো কাঁঠালই বলে, কাঁঠালটা। মামনের এখানে চায়ের পাতি দিয়ে দিচ্ছি। আমার মামনি চা খায় মানে শুধু ওই একটু জল গরম আর তার সাথে একটু লিকার ফুটানো, এই আর কি ব্যাপারটা। তবে জলটা একটু বেশি সময় ফোটাতে হয়। চিনি ছাড়া চা খায় সব দিনই, বিয়ের পর থেকে তো তাই দেখছি। মাঝে মাঝে আদা টাদা দিয়ে খায়। আজ হচ্ছে স্যাটারডে। বিয়ের পর থেকেই দেখছি শনিবারে না আমাদের কালীতলায় বেশিরভাগ মানুষই মা কালীর উদ্দেশ্যে নিরামিষ খেয়ে থাকেন। তো আমাদের বাড়িতেও আজকে নিরামিষ হচ্ছে। নিরামিষের জন্য এখানে কিন্তু সমস্ত মশলাগুলো আমি রেডি করে নেব। তাই চারমগজ, জিরে, পাকা টমেটো, মানে পেঁয়াজ রসুনটা বাদ যাবে, আদাটাও আজকে অ্যাড করিনি। এগুলো দিয়ে একটা সুন্দর টেক্সচার বা মিক্সচার তৈরি করে নিচ্ছি। আর কি এর ভেতরে ওই যে কাজু বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করেছি, চারমগজ, তারপরে পোস্ত, যেগুলো দিলে কিন্তু মশলাটা বেশ সুন্দর হবে। আর অবশ্যই টক দইও দিয়েছি যাতে কোনো ফ্যাট না থাকে। রান্না কমপ্লিট করে চলে এসেছি বাসি বিছানাটা তুলতে। বিছানা গোছাতে গোছাতে আমার মহারাজ এসে হাজির। আবার এলোমেলো হয়ে গেছে, কি আর করার। তারপরে দেখো দুপুর হয়ে গেছে, আর এর আগে কিন্তু আমার স্নান হয়ে গেছিলো। তো ভাবলাম কি করা যায় এই দুপুরবেলা, শরীরটাও প্রাণটাও দুটোই ঠান্ডা হবে। তার জন্য দেখলাম ফ্রিজে একটা আম আছে। তো ভাবলাম চলো আম পোড়া শরবত অনেক দিন বানানো হয়নি, মানে প্রতি বছরই সিজনে বানানো হয়, কিন্তু এই বছর এখনও বানাইনি। তো তার জন্য আমি এখন আম পোড়া শরবত রেডি করব। তার জন্য কিন্তু আমটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আর ভাবলাম চলো একটু বরফ নিয়ে আসি। এসে দেখি বরফটা না ভীষণ শক্ত হয়েছিল। খানিকটা টানা হেঁচড়া করার পরে গিয়ে তারপরে বরফটা আর কি উঠলো। আর এদিকে দেখো আমার আমটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি আমটা দিয়ে দেবো একটা পাত্রের ভেতরে, আর খানিকটা জলের ভেতরেও কিন্তু আমি আমটা রেখে দেবো। আসলে আমটা ভীষণ গরম, তো দেখো এখানে বারবার জলে আর কি চুবিয়ে নিচ্ছি আমটা। আর তারপরে আমি বারবার করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা যেহেতু সুন্দরভাবে পুড়ে গেছে, তাই কিন্তু খোসাটা খুব সহজে ছাড়ানো হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে আমের কাঠটা বের করতে খুব কষ্ট গরমে, তো তার জন্য আর কি এইভাবে কাঁটা চামচ দিয়ে করে নিলাম। আর এইদিকে এবারে এর ভেতরে কিন্তু তাল মিছরি অ্যাড করছি। মানে আমি যেহেতু চিনি ব্যবহার করব না, তার জন্য বাবিনের দুলালের তাল মিছরি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কয়েক টুকরো বরফ আর কি। তো না হলে তো গরমে ঠান্ডা জিনিস খাবো আর বরফ ব্যবহার করব না, ভালো লাগবে না। তো তারপরে দেখো আমের কাঠটা কিন্তু বেরিয়ে গেছে। এই যে ব্যাপারটা আমি এইভাবে দুখণ্ড করে দিয়েছিলাম, সেটা ফেলবো ঠিকই, বাঙালি মানুষ বস, শেষ যেটা শুরু করব তার শেষ তো করেই ছাড়বো। পরিমাণ মতো জল দিয়ে এবার টেক্সচারটা তৈরি করব আমি। তারপর দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো বরফ। চলো এবার খেয়ে শেয়ার করি কেমন হয়েছে খেতে। এই যে এখন তো খেয়ে দেখছি, বুক প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মতো এরকম আম পোড়া শরবত খেতে কে কে ভালোবাসো জানিও। শুধু আমি না, আমাদের বাড়ির প্রত্যেকেই ভালোবাসে, বিশেষ করে প্রসেনজিৎ। আর অবশ্যই ওর মধ্যে পুদিনা পাতা দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে মেন্ট লিভ নেই, তার জন্য দিতে পারলাম না। পুলাডারে ঘুম পাড়ায় দিয়ে ভাবছি এবার একটু রেস্ট নেব না। মায়া মানুষকে কপালে ভগবান অত সুখ লেখে নাই, বসছো কামের তো আর শেষ নাই বাপু, কি আর কমো দুঃখের কথা।